ইরান ইসরায়েল আমেরিকার যুদ্ধে প্রতিদিন নতুন মোড় নিচ্ছে। বন্ধু সেজে পাকিস্তান এবার তলায় তলায় আমেরিকায় পরমাণু মারার চক কষছে বলেই খবর। সম্প্রতি আমেরিকার জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গাবার্ড সতর্ক করে বলেন, পাকিস্তান এমন দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরি করছে যা সম্ভাব্যভাবে যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ড পর্যন্ত পৌঁছতে সক্ষম। তিনি জানান, গোয়েন্দা সম্প্রদায়ের মূল্যায়নে দেখা গেছে যে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, ইরান এবং পাকিস্তান এই সবকটা দেশই পারমাণবিক এবং প্রচলিত সক্ষমতা সম্পন্ন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ব্যবস্থা বা মিসাইল ডেলিভারি সিস্টেমের উন্নয়ন ঘটিয়ে চলেছে। এই মূল্যায়ন অনুযায়ী আমেরিকার প্রতি ক্ষেপণাস্ত্র হুমকির সংখ্যা বর্তমানে ৩,০০০-এর কিছু বেশি থাকলেও ২০৩৫ সালের মধ্যে তা বেড়ে ১৬,০০০-এরও বেশি হতে পারে। গাবার্ড উল্লেখ করেন যে পাকিস্তানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির আওতায় এমন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত থাকতে পারে যা আমেরিকার ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম। তিনি আরও সতর্ক করে বলেন যে ইরান তাদের মহাকাশ উৎক্ষেপণ এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির ওপর ভিত্তি করে ২০৩৫ সালের আগেই সামরিকভাবে কার্যকর একটা আইসিবিএম তৈরি করে ফেলতে পারে। যুক্তরাষ্ট্রের হাউস ইন্টেলিজেন্স কমিটির একটা ব্রিফিং চলাকালীন তিনি এই মন্তব্যগুলো করেছেন। কি বলেছেন তুলসী গাবার্ড, আসুন শোনাই। The United States' secure nuclear deterrent continues to ensure safety in the homeland against strategic threats. However, the intelligence community assesses that Russia, China, North Korea, Iran, and Pakistan have been researching and developing an array of novel, advanced, or traditional missile delivery systems with nuclear and conventional payloads that put our homeland within range. The IC assesses that threats to the homeland will expand collectively to more than 16,000 missiles by 2035, from the current assessed figure of more than 3,000 missiles. The IC assesses that China and Russia are developing advanced delivery systems meant to be capable of penetrating or bypassing U.S. missile defenses. North Korea's ICBMs can already reach U.S. soil, and the IC assesses that it is committed to expanding its nuclear arsenal. Pakistan's long-range ballistic missile development potentially could include ICBMs with a range capable of striking the homeland. মধ্যপ্রাচ্যের উত্তপ্ত প্রেক্ষাপটে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তা এখন শুধু আঞ্চলিক সংঘাতের সীমা ছাড়িয়ে এক বৈশ্বিক আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রকে ঘিরে এই সংঘাতের নেপথ্যে যে যুক্তি তুলে ধরা হয়েছিল তা ছিল এক কথায় ইমিনেন্ট থ্রেট বা আসন্ন বিপদ। এই যুক্তিকেই সামনে রেখে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৫ সালের জুনে শুরু করেছিলেন ব্যাপক সামরিক অভিযান, যার কোড নেম ছিল অপারেশন মিডনাইট হ্যামার। আকাশপথে বোমাবর্ষণ, নির্ভুল মিসাইল হামলা এবং একের পর এক কৌশলগত স্থাপনা ধ্বংস, সব মিলিয়ে এটা ছিল শক্তির এক প্রবল প্রদর্শন, যার মাধ্যমে আমেরিকা জানিয়ে দিতে চেয়েছিল তাদের নিরাপত্তার প্রশ্নে তারা কোনো আপোষ করবে না। কিন্তু যুদ্ধের ধোঁয়া একটু সরতেই যে চিত্র সামনে আসছে তাই পুরো ন্যারেটিভকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। কারণ যে তাৎক্ষণিক পারমাণবিক হুমকির কথা বলে এই অভিযান শুরু হয়েছিল, এখন সেই দাবির তিনি নড়বড়ে হয়ে পড়েছেন, সেই ভিত্তিটাই এখন নড়বড়ে হয়ে পড়েছে। মার্কিন গোয়েন্দা মহলের মূল্যায়ন অনুযায়ী ইরান সেই ধ্বংস হয়ে যাওয়া পারমাণবিক সমৃদ্ধকরণ প্রকল্প পুনর্গঠনের কোনো সুস্পষ্ট চেষ্টা করেনি। অর্থাৎ যুদ্ধের আগে যে আতঙ্ক তৈরি করা হয়েছিল তা বাস্তবতার সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ ছিল সেই প্রশ্ন এখন জোরালোভাবে উঠছে। এই বিতর্ককে আরও তীব্র করে তোলেন তুলসী গাবার্ড, যিনি মার্কিন সিনেটের সামনে দেওয়া তার লিখিত সাক্ষ্যে স্পষ্ট ভাষায় বলেন যে অপারেশন মিডনাইট হ্যামারের পর ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত নিশ্চিহ্ন হয়ে যায় এবং এরপর থেকে পুনর্গঠনের কোনো প্রমাণ পাওয়া যায়নি। এই বক্তব্য শুধু একটা গোয়েন্দা মূল্যায়ন নয়, বরং এটা যুদ্ধের যৌক্তিকতাকেই সরাসরি চ্যালেঞ্জ করে। তবে এখানেই শেষ নয়, গাবার্ডের বক্তব্যে আরও একটা গুরুত্বপূর্ণ দিক উঠে আসে। গোয়েন্দা সম্প্রদায়ের কাজ হুমকি নির্ধারণ করা নয়, বরং তথ্য সরবরাহ করা। কোনটা ইমিনেন্ট থ্রেট হিসেবে বিবেচিত হবে সেই সিদ্ধান্ত একমাত্র রাষ্ট্রপতির। এই মন্তব্য একদিকে যেমন দায়িত্বের সীমারেখা স্পষ্ট করে, অন্যদিকে তেমনি এটা রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াকেও প্রশ্নবিদ্ধ করে। এখানেই দেখা যায় গভীর দ্বন্দ্ব। একদিকে ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন যে ইরানের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, অন্যদিকে তিনি আবার সতর্ক করছেন যে তেহরান কয়েক সপ্তাহের মধ্যেই পারমাণবিক বোমা তৈরি করতে পারে। এই দ্বৈত বক্তব্য কেবল বিভ্রান্তিকরই নয়, বরং এটা ইঙ্গিত দেয় যে হয় তথ্যের ব্যাখ্যায় সমস্যা রয়েছে অথবা ইচ্ছাকৃতভাবে একটা ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। পরিস্থিতি আরও বিস্ফোরক হয়ে ওঠে যখন গাবার্ডের এক ঘনিষ্ঠ সহকারী পদত্যাগ করে দাবি করেন ইমিনেন্ট থ্রেট বলে আসলে কিছুই ছিল না। তার অভিযোগ অনুযায়ী প্রশাসন, মিত্রশক্তি এবং মিডিয়ার প্রভাবেই বিভ্রান্ত হয়েছিল। এই বক্তব্য সরাসরি ক্ষমতার কেন্দ্রকে প্রশ্নের মুখে দাঁড় করায় এবং দেখায় যে যুদ্ধের সিদ্ধান্ত কখনো কখনো শুধুমাত্র তথ্যের ওপর ভিত্তি করে নেওয়া হয় না, বরং তার সঙ্গে জড়িয়ে থাকে রাজনৈতিক চাপ এবং কৌশলগত হিসেব।
কি বলছেন আমেরিকান গোয়েন্দা প্রধান তুলসী গাবার্ড, আসুন শুনবো। Was it the assessment of the intelligence community that there was an imminent nuclear threat posed by the Iranian regime? The intelligence community assessed that Iran maintained the intention to rebuild and to continue to grow their nuclear enrichment capability. Was it the assessment of the intelligence community that there was a, quote, imminent nuclear threat posed by the Iranian regime, yes or no? Senator, the only person who can determine what is and is not an imminent threat is the president. False. and This he is made the that worldwide worldwide threats hearing where you present to Congress national intelligence, timely, objective, and independent of political considerations. You've stated today that the intelligence community's assessment is that Iran's nuclear enrichment program was obliterated and that, quote, there had been no efforts since then to try to rebuild their enrichment capability. Was it the intelligence community's assessment that nevertheless, despite this obliteration, there was a, quote, imminent nuclear threat posed by the Iranian regime? Yes or no? It is not the intelligence community's responsibility to determine what is and is not an imminent threat. Okay. That is up to the president Here's the problem. based on a volume No, of it is information precisely that he receives. It is ইতিহাসের দিকে তাকালে এই চিত্র খুব একটা অচেনা নয়। ইরাক ওয়ারের আগে ওয়েপন্স অফ মাস ডিস্ট্রাকশন বা গণবিধ্বংসী অস্ত্রের যে যুক্তি সামনে আনা হয়েছিল, পরে তা ভুল প্রমাণিত হয়। আজকের ঘটনাও যেন সেই ইতিহাসের প্রতিধ্বনি, যেখানে যুদ্ধের আগে একটা নির্দিষ্ট ন্যারেটিভ তৈরি করা হয় যা পরে বাস্তবতার সঙ্গে মিল খুঁজে পায় না। তবে আজকের বিশ্ব আগের চেয়ে অনেক বেশি সংযুক্ত এবং সংবেদনশীল। একটা ভুল সিদ্ধান্তের প্রভাব এখন মুহূর্তের মধ্যে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। অর্থনীতি থেকে শুরু করে কূটনীতি সব ক্ষেত্রেই এর প্রভাব পড়ে, বিশেষ করে জ্বালানি বাজারে অস্থিরতা, আন্তর্জাতিক বাণিজ্যে ব্যাঘাত এবং শরণার্থী সংকট। এসব সমস্যা এখন বৈশ্বিক বাস্তবতা। এই যুদ্ধের মানবিক দিকটা অত্যন্ত ভয়াবহ। হামলার ফলে ইরানের রাজনৈতিক এবং সামরিক নেতৃত্বে বড় ধরনের ক্ষতি হয়েছে। দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলী খামেনেইয়ের মৃত্যুর খবর পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। একটা দেশের শীর্ষ নেতৃত্বে এমন ধাক্কা শুধু রাজনৈতিক অস্থিরতা তৈরি করে না, বরং তা প্রতিশোধের মনোভাবকে উস্কে দেয়। ফলে সংঘাত থেমে যাওয়ার বদলে আরও তীব্র হয়ে ওঠে। গাবার্ড তার রিপোর্টে উল্লেখ করেছেন যে ইরানের শাসন ব্যবস্থা এখনও টিকে আছে, যদিও তা দুর্বল হয়ে পড়েছে, অর্থাৎ যুদ্ধ তার ঘোষিত লক্ষ্য পুরোপুরি অর্জন করতে পারেনি। বরং এটা একটা ক্ষতবিক্ষত কিন্তু জীবিত রাষ্ট্র তৈরি করেছে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী হয়ে ফিরে আসতে পারে। এই সম্ভাবনাই সবথেকে বড় উদ্বেগের কারণ ইতিহাস দেখায় যখন একটা রাষ্ট্রকে কোণঠাসা করা হয় তখন সে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে। প্রতিরক্ষা শক্তি বাড়ানো এবং প্রতিশোধ নেওয়া, এই দুই লক্ষ্য তখন প্রধান হয়ে দাঁড়ায়। গাবার্ড সতর্ক করেছেন যে ইরান ভবিষ্যতে তাদের মিসাইল এবং ড্রোন ক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করবে, অর্থাৎ এই যুদ্ধ কোনো সমাপ্তি নয়, বরং এটা একটা দীর্ঘমেয়াদী সংঘাতের সূচনা। এই প্রেক্ষাপটে ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা নিয়ে প্রশ্ন আরও তীব্র হয়ে ওঠে। তিনি কি সত্যিই আমেরিকার নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিলেন, নাকি এটা ছিল একটা শক্তিশালী রাজনৈতিক বার্তা দেবার প্রচেষ্টা? আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।